স্বাধীনতার পরে কিন্তু আমরা এরকমভাবে গোটা প্যানেল বাতিল হতে দেখিনি। কি মতামত? এসব শিক্ষক প্রত্যেকটা শ্রেণী, গ্রুপ ডি, গ্রুপ সি এবং যারা পার্শ্ব শিক্ষক সবাই এর ধর্মতলায় গাছতলায় এসে দাঁড়িয়েছে। তা আমার রাজ্য পশ্চিমবাংলার কলকাতায় শিক্ষক গাছতলায়, এদিকে মুখ্যমন্ত্রী বলছেন হাইকোর্টের রায় পছন্দ না, আজকে সুপ্রিম কোর্টের বাণী, কী বল? স্বাধীনতার পরে তুমি যদি যখন বলছো এই কথাটা যে এত বড় এরকমভাবে একটা প্যানেল বাতিল এর আগে কোনোদিন দেখা যায়নি, এত বড় দুর্নীতি কি দেখা গেছে স্বাধীনতার পরে? আমার তো মনে হয় এরকম দুর্নীতিও দেখা যায়নি। যে ধরনের দুর্নীতিকে প্রতিষ্ঠিত একটা দুর্নীতি তৈরি করে দেওয়া হলো। আর আজকে তুমি যে কথাটা বললে যে সবাই ধর্মতলায় গাছের নিচে, আজকে এই 26,000-এর প্যানেলটা পুরো সম্পূর্ণভাবে বাতিল করে দেওয়া হয়েছে বলে তার জন্য যে ধর্মতলায় তারা, সেটা তো না। আজকে হিসাব করে দেখলে তারা 1145 দিন তারা ওইখানে বসে রয়েছে, ছেলে মেয়েগুলো। সেগুলোর সঙ্গে আবার এই 26,000 যোগ হয়েছে, বিপুল ভিড় বেড়েছে। খুব স্বাভাবিক, সেটা যত দিন যাবে তো এটাই হবে। দুর্ভাগ্যজনক বিষয় কি জানো তো, আমি যখন এই এসএসসির যারা এখন যাদের সাথে কথা বলছি, যাদের চাকরি গেছে, যারা যোগ্য ছিল, যারা অযোগ্য ছিল, তাদের তো আমি ছেড়েই দিলাম। অযোগ্য মানে যারা চাকরি টাকার বিনিময়ে কিনেছে, কোথাও গিয়ে হয়তো তাদেরও কোথাও একটা কনফিডেন্সের ভীষণ অভাব ছিল। তারা নিজেদের যোগ্যতাটা জানতো যে আমাদের যোগ্যতা কতটা, সে আমরা পরীক্ষায় বসে পাশ করতে পারবো না, সুতরাং অসৎ পথে যেভাবে এগোনো যায়, যেভাবে চাকরি পাওয়া যায় সেইভাবে আমরা চাকরিটা পাবো। খুব দুর্ভাগ্যজনক বিষয় একটা জিনিস লাগছে, আমি যখন স্কুলে পড়তাম, আমি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, এই এসএসসি দিয়ে আসা, এসএসসি উত্তীর্ণ হওয়া শিক্ষক শিক্ষিকাদের কাছেই আমি পড়াশোনা করেছি সারা জীবন। সুতরাং তাদের আমরা একটা সময় দেখেছি, যাদের সামনে আমরা, মানে আমার স্কুলে যে টিচার্স রুমটা ছিল, সেই টিচার্স রুমের সামনে আমরা যেতে ভয় পেতাম। এই ধরনের মানে মাপকাঠিতে যদি মাপো, সেই সময়কার এসএসসি থেকে যে ধরনের টিচাররা উঠে এসেছিলো, যে ধরনের শিক্ষক শিক্ষিকারা বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের পড়াশোনা করাতো, তাদের ওই ধরনের মান ছিল, তাদের সামনে আমরা মাথা নিচু করে যেতাম। আজকের প্রজন্ম, এই যে এসএসসিতে যারা চাকরিটা হারালো, এখন টেট আসছে, এখনও আসেনি, আগামী দিনে আরও অনেক কিছু হয়তো দেখা যেতে পারে, টেট নিয়েও তো নানান রকম অভিযোগ আছে, তারা কি সেই একই সম্মান দিতে পারবে? সম্মানটা তাহলে কাদের গেল? যারা অযোগ্য তাদের যদি ছেড়েও দিই, যারা যোগ্য তাদেরও তো গেল। এখন বিষয়টা হচ্ছে এখানে তুমি আমি ছেড়ে দিলাম, এখানে এসএসসি, স্কুল সার্ভিস কমিশন, তারাই বলতে পারছে না কারা যোগ্য কারা অযোগ্য। এই ব্যর্থতার দায়টা কার? এই রাজ্যের অ্যাডমিনিস্ট্রেশনের হেড যে, এই ব্যর্থতার দায় কি তার না? আমরা যোগ্য প্রার্থীদের কথা ভাবছি, আমরা অযোগ্য প্রার্থীদের কথা ভাবছি। মুখ্যমন্ত্রী বারবার স্টেজে এপাশ থেকে ওপাশ হচ্ছেন, মাইক হাতে ধরে বারবার বলছেন আমি যোগ্য প্রার্থীদের পাশে আছি, আমি অযোগ্য, একবারও কিন্তু বলছে না যে আমি অযোগ্যদের পাশে নেই। উনি বারবার বলছেন আমি যোগ্যদের পাশে আছি, অযোগ্যদের পাশে নেই, একবারও কি কাউকে বলতে শোনা গেছে? এই যে ধরনের যারা কথা বলছে, যারা মন্তব্য করছে, তারা কি কেউ বলছে যে যারা জালিয়াতি করেছে তারা শাস্তি পাবে? কেউ কিন্তু এখনও অবধি দৃঢ় কণ্ঠে এই কথাটা বলতে পারছে না। মুখ্যমন্ত্রীর কাছে একবারও শুনেছো বলতে, কোনো জনসভা থেকে উনি কি বলেছেন যে অযোগ্যদের পাশে আমি নেই, তোমরা কেন টাকা দিয়েছিলে, টাকা নেওয়াটা ভুল হয়েছে, যদি এইভাবে চাকরি পাওয়া হয় তাহলে তোমরা দোষী, তোমাদের যে চাকরিটা গেছে তার তোমরা দোষ করেছো, দোষের ফল ভোগ করছো? তা না করে উনি কিন্তু আরও কতগুলো চাকরির ব্যবস্থা করে দিলেন। প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, তারপরে উনি তাদের চাকরির ব্যবস্থা করে দিলেন। সুতরাং ওই ক্যাবিনেটে যে 2022 5ই মে যে বৈঠকটা হয়েছিল ক্যাবিনেটে, সেখানে তারপরেই কিন্তু প্রেস কনফারেন্সে ব্রাত্য বসু বড় বড় করে কথাগুলো বলেছিলেন যে মুখ্যমন্ত্রী বলেছেন কারোর চাকরি যাবে না, আমরা এতগুলো পোস্ট আবার ক্রিয়েট করছি। তাহলে মুখ্যমন্ত্রী বিষয়টা জানতেন যে অযোগ্যরা কীভাবে এই চাকরিগুলো পেয়েছে। আজকে এই অযোগ্যদের বাঁচানোর জন্য যোগ্যদের সাথে কি হলো, যে কাজগুলো তারা করেছে, আজকে জিনিসটা সবার কাছে খুব পরিষ্কার। ব্রাত্য বসুর প্রসঙ্গে একটু বলে রাখি যে উনি তো বলছে পার্টির হয়ে যে ঘাম ঝরাবে, সারাক্ষণ থাকবে, তাদের চাকরি দেবো না, সেরকমও তো একটা বিষয় উঠে এসেছিলো যে উনি বলছেন যে পার্টির কর্মী তাই দিয়েছে।
পার্টির কর্মী, তাই জন্য চাকরি যদি মাপকাঠিটা শিক্ষকের মান যদি এটা হয়ে থাকে যে পার্টির কর্মী তাই জন্য সে চাকরি পাবে, এর থেকে দুর্ভাগ্যজনক তো কিছু হতে পারে না। এই সব কিছুর মধ্যে একটা জিনিস দেখবে, সবাই সকাল থেকে রাত অবধি চিৎকার চেঁচামেচি করছে, যোগ্য অযোগ্য যোগ্য অযোগ্য, খালি আমরা এটাই শুনে যাচ্ছি। কেউ এটা শুনছে না কিন্তু যে এই যে যোগ্য বা অযোগ্য, বা আমি অযোগ্যদের নিয়েই বলছি, তারা এই 2017 সাল থেকে এখনো অবধি যে 8 বছর চাকরি করলো 2016-17 থেকে, তাদের কাছে যারা পড়াশোনা করেছে সেই বাচ্চাগুলোর কথা কিন্তু কেউ বলছে না। কেন বলছে না? কারণ সেই বাচ্চাগুলো এখনও ভোটার কার্ড পায়নি। যদি ভোটের সংখ্যায় বলো, যদি ভোটের বিষয়ে বলো, তাহলে সেই বাচ্চাগুলোকে দিয়ে যাদের ভবিষ্যৎটা অন্ধকার করে দেওয়া হলো, শুধু অযোগ্য প্রার্থীদের ভবিষ্যৎ অন্ধকার হলো, শুধু যোগ্য প্রার্থীদের ভবিষ্যৎ অন্ধকার হলো, এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ অন্ধকার হলো না। এই প্রার্থীরা ভোটার, এই বাচ্চাগুলো ভোটার না। এই রাজনৈতিক দল যারা রাজনীতিবিদ যারা রয়েছেন, যারা মানে বলতে গেলে এই যে তৃণমূলের রাজনীতিবিদ যারা রয়েছে, যারা যোগ্য অযোগ্য সব মিলিয়ে সব বিরোধীদের এত কিছু বলছেন, সুপ্রিমো যেখানে এত ধরনের কথা বলছেন, তাদের কারোর মুখে একবারও শুনেছো এর থেকে তো মানে যে এই বাচ্চাগুলোর কি হবে? এই বাচ্চাগুলো এখন এমনিতেই বাবা মাদের একটা টেন্ডেন্সি আছে যে তাদের সিবিএসসি আইসিএসসি ইংলিশ মিডিয়াম স্কুলে বাচ্চাদের পাঠানো। যে বাংলা মাধ্যম দিয়ে, যে বেঙ্গলি মিডিয়াম দিয়ে আমরা পড়াশোনা করে এসছি, সেই মান তো তারা আর রাখতে পারলো না। আমি নিজেকে না ভীষণ রকমভাবে লাকি মনে করি, রচনা ব্যানার্জির টাইপের লাকি না, মানে এখানে হুগলিতে থাকি বলে আবার ওটাকে গুলিয়ে ফেলো না, যে আমি স্কুল শেষ করেছি, মানে যখন একদম আমার স্কুল শেষের দিকে তখন এই সরকার এসেছে, বা আমি স্কুল শেষ করে ফেলেছি তারপর এই সরকার এসেছে। তা না হলে কোন দিন যদি এখনও দেখা যেত যে আমি সেই সময় আবার আমি পড়ুয়া থাকতাম, তাহলে হয়তো এই যারা টাকার বিনিময়ে চাকরি কিনেছে তাদের কারোর কাছ থেকে আমাকে হয়তো ভৌত বিজ্ঞান শিখতে হতো, জীবন বিজ্ঞান শিখতে হতো, তারা হয়তো কোনো দিন জানেই না। তারা হয়তো এরকম হতো, একটা বাংলার একটা কমেডি শোতে আমরা একটা মাঝে একটা খুব একটা তোমার একটা জনপ্রিয় স্লোগান তৈরি হয়েছিল, একটা ছেলে একটি কথা বলেছিল টিভি শোতে, ভৌত বিজ্ঞানের মেসোমশাই। তাহলে হয়তো আমার টিচারকে গিয়ে যদি আমি জিজ্ঞেস করতাম ভৌত বিজ্ঞান বিষয়টা কি, সে হয়তো বলতো আমার মেসোমশাইয়ের নাম ভৌত বিজ্ঞান। তাই এরকম কিছু একটা হতো। খুব আনফর্চুনেট না বিষয়টা? শুধু যোগ্য অযোগ্য ছেড়ে আমাদের তো সেই বাচ্চাগুলোর কথাও ভাবতে হবে। তারা কি দেবে? তাদের আজকে যদি সমাজকে যুবরাগে যারা মানে যারা পড়ুয়া, তারা তো সমাজকে আজ বাদে কাল গিয়ে সমাজের জন্য কিছু করবে, সমাজকে কিছু দেবে। তারা কি দেবে বলতে পারো? শিক্ষার ভিতটা যদি এই জায়গাতেই তাদের এইভাবে নষ্ট করে দেওয়া হলো। আরে ভোটটা কি, সংবিধানটা কি, সেটা বোঝার জন্য তো পড়াশোনা করতে হবে। সেই পড়াশোনার জায়গাটাকে যদি আমরা শেষ করে দিই, তাহলে তারা কে ঠিক কে ভুল? আমি কোনো দলের হয়ে বলছি না, কোন দল ভুল কোন দল ঠিক সেটা আমি বলছি না। ঠিকটা কোনটা বেঠিকটা কোনটা, জীবনের প্রতিটা মুহূর্তে গিয়ে এই বাচ্চাগুলো কত সমস্যায় পড়বে। যেখানে তাদের ভিতটা তৈরি হতো, সেই জায়গাটাকেই তো ভেঙে দেওয়া হলো। আজকে রায় সম্পর্কে সুপ্রিম কোর্টে গিয়েছেন এসএসসি কমিশন, সেই রায় সুপ্রিম কোর্ট বহাল রেখেছে হাইকোর্টের দেওয়া ডিভিশন বেঞ্চের রায়, এবং সেই রায় সম্পর্কে কি প্রতিক্রিয়া, কি বদলাবে? আবারও সোমবার শুনানি হতে পারে। সোমবার একটা শুনানির ডেট দেওয়া হয়েছে, কিন্তু এই রায়ে আপাতত কিন্তু বহালে রেখেছে সুপ্রিম। আমি একটা জিনিস একটু ক্লিয়ার করে দিই, এখানে সুপ্রিম কোর্টের মানে আজকে যে মামলাটা হলো, সেক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্ট কোনো জায়গায় ইন্টারফেয়ার করেনি। তার জায়গায় দেশের প্রধান বিচারপতি উনি কিন্তু বলেছেন যে নিয়োগে জালিয়াতি হয়েছে। আজকে সর্বোচ্চ আদালত থেকে এই প্রশ্নটা মানে এই কথাটা শুনতে হচ্ছে, এই কমেন্টটা শুনতে হচ্ছে, পশ্চিমবঙ্গে নিয়োগে দুর্নীতি হয়েছে। এটা পশ্চিমবঙ্গবাসী হিসেবে তোমার আমার প্রত্যেকের, যোগ্য অযোগ্য ছেড়ে দিলাম, প্রত্যেকের তো লজ্জার বিষয়। কালকে আমরা যখন পশ্চিমবঙ্গের বাইরে কোথাও একটা যাবে, তোমাকে আমাকে, আমাদের প্রত্যেকেই কাজের সূত্রে যেতে হতেই পারে, বা অন্য কোনো কারণে যেতে হবে। কাল যখন বলবে সুপ্রিম কোর্টও তো বলেছে যে তোমাদের ওখানে তো নিয়োগে জালিয়াতি হয়েছে, দুর্নীতি হয়েছে, তাদের ভাষায়
ভ্রষ্টাচার হয়েছে কেউ যদি বলে, তো সেই জায়গা থেকে একটা জিনিস বলো, তোমার আর আমার, মানে আমরা যে পশ্চিমবঙ্গবাসী, আমরা নিজেদেরকে সেখানে কি আমাদের খুব গর্বের সাথে বলবো? একটা সময় যেখানে আমরা বলতাম পশ্চিমবঙ্গ পথ দেখায়, বাংলা পথ দেখায়, যেখানে আমরা বলতাম যে নেতাজি সুভাষচন্দ্র বোস, রবীন্দ্রনাথ ঠাকুর, এনাদের বাংলা এটা, আজকে সেই জায়গাটা কোথায় গিয়ে দাঁড়ালো আমাদের জন্য? না, আমি একটা জিনিস খুব একদম সুচারুভাবে জানতে চাইছি যে চাল এবং কাকর এই দুটো তো বাছার একটা প্রক্রিয়া করতে পারতেন। আমি বলছিলাম যে অযোগ্যরা শাস্তি পাক, এই সকলেই চায়, কিন্তু যোগ্যরা যাতে, একটা যোগ্য ব্যক্তি শিক্ষক তিনিও শাস্তি পেলেন একই লাইনে দড়ি টেনে। আমি বলছিলাম যে এই জায়গাটা চাল কাকর বাছা গেল না, ঠিক কী কারণ? এখন এটা সব থেকে বড় যে কারণটা রয়েছে সেটা হচ্ছে অ্যাজ পার রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে, বা আমি যদি এসএসসির এই পরীক্ষার ক্ষেত্রেই বলি, এই পরীক্ষাগুলোর ক্ষেত্রে হার্ড কপি যদি 1-2 বছর রাখাও হয়, তার একটা মিরর কপি রাখা 20 বছর রাখতে হবে। 2017-তে যদি 2016-তে যদি পরীক্ষাটা হয়ে থাকে, 16-17-তে, এখন কি 20 বছর হয়ে গেছে? কোনো মিরর কপি না রেখে ডিস্ট্রয় করে দেওয়া হলো পুরোটা। এই জায়গা থেকে তুমি বলো, চাল কাকরের তুমি কথা বলছো, এখানে তো চালে ডালে খিচুড়ি তৈরি করে দেওয়া হয়েছে, যেখানে খিচুড়িটা হয়ে গেছে, কে যোগ্য কে অযোগ্য কী করে বুঝবো? 1100 যে ওএমআর সিটের কথা আপনি বলছিলেন, ওএমআর সিট ডিস্ট্রয় হয়েছে এবং তার পাশে সুপার নিউমেরিক, এ তো গুলিয়ে গেল। সুপার নিউমেরিক, সব থেকে বড় কথা হচ্ছে এই পোস্টটাই তো তৈরি করা হচ্ছিল মানে সম্পূর্ণ বেআইনিভাবে। একটা ডিমের ট্রে, তার মধ্যে 12টা খাপ রয়েছে, ডিমের ট্রেতে 12টা খাপের জায়গায় তুমি 16টা ডিম রাখবে কি করে? তার জায়গায় তুমি আরও কোনো রকমভাবে সেলোটেপ দিয়ে 2টো প্লেট বসিয়ে দিয়ে তুমি যদি আরও চারটে ডিম রেখে দাও, ডিম রেখে দিয়ে তুমি বলো যে না ওটার সাথেই তো একসাথে লাগানো রয়েছে, তাহলে ওটা ট্রের মধ্যেই রয়েছে, ওটা কি আদৌ ট্রের মধ্যে রয়েছে ওই ডিমগুলো? খুব সহজভাবে আমি বিষয়টা বোঝালাম। সুতরাং এই সুপার নিউমেরিক পোস্ট, যারা ভ্যাকেন্সি যত তার থেকে রিক্রুটমেন্ট বেশি যারা করেছে, তাদের তো দায় এটা নিতেই হবে। আর এর মধ্যে আমি একটা কথা বলে রাখি, সুপ্রিম কোর্ট কিন্তু হস্তক্ষেপ সব কিছুতে করেনি। সুপ্রিম কোর্ট যে প্যারাগ্রাফটাতে লেখা ছিল, মানে মাননীয় বিচারপতি দেবাংশু বসাক এবং মাননীয় বিচারপতি মোহাম্মদ সাব্বির রাশিদির যে লাস্ট সোমবারে ওনাদের যে জাজমেন্টটা ছিল, সেই জাজমেন্টের একটা প্যারাগ্রাফে যেখানে লেখা ছিল যে সুপার নিউমেরিক পোস্ট, যে মন্ত্রিসভার যারা ক্যাবিনেটের মিনিস্ট্রিতে যারা বসে এই পোস্ট ক্রিয়েট করেছিল বেআইনিভাবে, তাদের যদি সিবিআই মনে করে হেফাজতে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করতে পারে। যেহেতু এই বিষয়টার জায়গায় রাজ্যের তরফ থেকে বলা হয়েছিল যে এখানে ক্যাবিনেটের অনেক মন্ত্রীরা জড়িত, সেই জায়গাটায় একটা স্থগিতাদেশ দেওয়া হয়েছে। তাও এটা কিন্তু একটা ইন্টারিম স্টে দেওয়া হয়েছে। বলা হয়েছে যে আগামী সপ্তাহ সোমবার আবার এইটার শুনানি হবে, শুধু এইটার ওপরে শুনানি হবে। তুমি আমি যেরকম প্রশ্ন করছি, যে কোনো সাধারণ মানুষ যেরকম প্রশ্ন করবে যে যোগ্য অযোগ্য আলাদা কী করে করা যাবে, কিভাবে এখন নিয়োগ যদি এখন আবার হয়, নিয়োগটা কি হিসাবে হবে, যোগ্য কারা অযোগ্য কারা বুঝবো কী করে? সুপ্রিম কোর্টও কিন্তু আজকে এই প্রশ্নটাই তুলে ধরেছে, রাজ্যকে কিন্তু এই প্রশ্নটাই বলেছে যে কোনো মিরর ইমেজ ছাড়া, কোনো হার্ড কপি ছাড়া ওএমআর শিট কিচ্ছু রাখা হলো না, সব ডিস্ট্রয় করে দেওয়া হলো। তাহলে রাজ্য কি ভাবছে যে কোনটা যোগ্য, মানে কে যোগ্য কে অযোগ্য, কি করে আমরা বুঝবো? এর দায়ভারটা কার? এটা রাজ্য সরকারের দায়ভার না, এটা শিক্ষামন্ত্রীর দায় না, এটা মুখ্যমন্ত্রীর দায় না। রাস্তা দিয়ে চলতে গেলে একটা বাথরুম দেখবে, সুলভ শৌচালয়, তার সামনেও লেখা থাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়। সেখানে একটা জায়গা তারা ছাড়ে না, অনুপ্রেরণা ছাড়া তারা একটা বাথরুম তৈরি করে না রাস্তার ধারে পথচারীদের জন্য। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না যে এই ধরনের ঘটনা ঘটলো? যদি এই সুপার নিউমেরিক পোস্টের আগে উনি বলতেন যে আমি জানতাম না এরকম ঘটনা ঘটেছে, সেটা মানা যেত। কিন্তু উনি যেটা করেছেন, তারপরে যেটা ঘটেছে এই পোস্ট ক্রিয়েট করে, যেটা সম্পূর্ণ ইল্লিগাল, সেখানে তো কোনোভাবে মানা যায় না যে উনি এটা জানতেন না। একদম রায়গঞ্জের যে স্টেজ থেকে, সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বললেন আরও 10 লাখ চাকরি,
আপনাদের কোনো চিন্তা নেই, 10 লাখ চাকরি আরও দেওয়া হবে। এই যে নিশ্চিন্তকরণ, আমি বলছি যে এটা কি শুধু ভোটের জন্য নাকি এর বাস্তবতা রয়েছে? আমি বলছি তাহলে তুমি একটু আগে আমাকে একটা কথা বলছিলে না, যে ব্রাত্য বসু বলেছেন যারা পার্টির জন্য সারাদিন খাটাখাটনি করছে তাদের তো কিছু দিতে হবে। ওই 10 লাখ পার্টি ক্যাডারদের জন্য উনি বলেছেন। আমরা হয়তো ভুল বুঝছি। প্রথম কথা, 10 লাখ চাকরিটা কোথায় দেবে? ভ্যাকেন্সি আছে কি? তুমি যদি সব আস্তে আস্তে দেখো, এর আগে পুরনিয়োগ দেখলে সেখানে একটা দুর্নীতি। শিক্ষা তো ছেড়েই দাও, শিক্ষা দপ্তর পুরো যেন বিক্রি হয়ে গেছে একটা গোটা দপ্তর। জেলের ভেতরে তো রয়েছে অবভিয়াসলি। সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে উনি যে ভোটের জন্য, মমতা বন্দ্যোপাধ্যায় জেতার জন্য ভোটের জন্য কী কী বলতে পারেন কী কী বলতে পারেন না, বাংলার মানুষকে আলাদা করে আর বোঝাতে হবে না। মানুষ এটা হাড়ে হাড়ে টের পাচ্ছে। উনি 1.5 লাখ 2 লাখ পরিবারের কথা বলছেন, যে যাদের চাকরি গেল তাদের সাথে 1.5-2 লাখ পরিবার রয়েছে। যে 30 লক্ষ ছেলেমেয়ে পরীক্ষায় বসেছিল, 30 লক্ষ, তাহলে 1.5 লাখের হিসাব যদি উনি দেন, তাহলে 30 লক্ষ ছেলেমেয়ের যারা পরিবার রয়েছে তাহলে কোটির কাছে। তাদের কথা তো উনি ভাবছেন না। ঠিক তাই। আমি একটু সন্দেশখালির দিকে চলে যাব। সন্দেশখালিতে একেবারে রাতের বেলা ভয়াবহ অবস্থা, মাটি খুঁড়ে বার করতে হচ্ছে অস্ত্র। এই তো ভোট, এই যে একটা বারুদের স্তূপের উপরে পশ্চিমবঙ্গ, একটা সেন্সিটিভ জায়গা। সন্দেশখালির ঘটনা আমরা আগেও জেনেছি। আমি বলছিলাম যে এই যে রোবট ব্যবহার করে এনএসজি ব্যবহার করতে হচ্ছে, এও সম্ভব সন্দেশখালির মতন এক প্রান্তিক অঞ্চল? আমি এর আগে এনএসজি কমান্ডার দেখেছিলাম টিভির পর্দায়, যখন 26/11 হামলা হয়েছিল তখন দেখেছিলাম যে হেলিকপ্টার থেকে কিভাবে এনএসজি কমান্ডাররা নামছেন, তাজ হোটেলে কখনো ঢুকছেন, নারিমান পয়েন্টে যাচ্ছেন, নানান জায়গায় আমি দেখেছিলাম। কারণ সেই বিষয়টা জাতীয় নিরাপত্তার ছিল। খুব দুর্ভাগ্যজনক একটা ঘটনা, সবারই হয়তো মনে আছে। এখন আবার দেখলাম পশ্চিমবঙ্গের মাটিতে এনএসজি কমান্ডার, মানে কোন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গটাকে পৌঁছে দিলে। আর এনএসজি কমান্ডার রোবটের হাতে কি বেরিয়ে আসছে? পশ্চিমবঙ্গ পুলিশের রিভলভার। সো তাদের অস্ত্র, পশ্চিমবঙ্গ পুলিশের মানে পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া অস্ত্র ওই মাটির তলা থেকে বেরোচ্ছে। তাহলে এখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গবাসী হিসেবে কার নিরাপত্তা রয়েছে? তোমার, আমার, স্বয়ং মুখ্যমন্ত্রী, কারোরই নিরাপত্তা নেই। একদম তাই। আমি জাল উনি বিছিয়েছেন, সেই জালে কিন্তু আস্তে আস্তে উনিই জড়িয়ে পড়ছেন। এক্ষেত্রে যেহেতু বাংলাদেশ হয়ে একটা আসার সম্ভাবনা রয়েছে, সেই যে নদীপথে অস্ত্র আসছে, এখানে কিন্তু সিপিএম একদম আসরে নেমে পড়েছে। বিএসএফ কী করছিল? ঘুমাচ্ছিল? এখন বিষয়টা যতক্ষণ না ব্যাপারটা পরিষ্কার হচ্ছে ততক্ষণ তো এটা দেখো, এটা মুখ্যমন্ত্রী বলতে পারবে। হ্যাঁ, মুখ্যমন্ত্রী যেভাবে কথা বলে, এনএসজি কমান্ডারদের নিয়েও খুব বাজে বাজে কথা বলেছে। তারা আমাদের দেশের, মানে আমি একজন নাগরিক হিসেবে বলছি, তারা আমাদের দেশের গর্ব। তারা যেভাবে দিনরাত দেশকে রক্ষা করার জন্য যা যা করে যাচ্ছে, তাদের সম্বন্ধে কুরুচিকর দুটো মন্তব্য করা, তাদের ভীষণভাবে মানে এটা অপমান করা, তাদের সাথে এই দেশটাকেও অপমান করা, এটা আমি মনে করি। রাজনীতি, তারা ওখানে রাজনীতি করতে আসেনি, রাজনীতিতে তাদের না জড়ানোই ভালো। আর পড়ে রইল প্রসঙ্গ বিএসএফের। এখন জিনিসটা তো এই মুহূর্তে তো আমাদের কাছে পরিষ্কার না সেটা বাংলাদেশ থেকেই এসেছে কিনা। কোথা থেকে এসেছে এটা না তুমি জানো না আমি জানি। যতক্ষণ না জানছি যে কোথা থেকে এলো, সেটার দায় পুলিশের হতে পারে, কারণ পুলিশের নাকের ডগাতে পুলিশের কাছে ওখানে মজুদ রয়েছে, পুলিশ এটা জানতে পারলো না কি করে? এবং আইবি জানতে পারলো না কি করে? আইবির কাছে কোনো খবর নেই যে এইরকম ঘটনা একটা ঘটলো, এত কিছু মজুদ করা রয়েছে। সেখানে কোথা থেকে এলো সেটা দেখার দায় তো সবার আগে বিএসএফের, আগে তো সেটা দেখার দায় তো পশ্চিমবঙ্গ সরকারের। তারা কেন দেখছে না? তারা তো আগে দেখবে যেটা কোথা থেকে এলো। তারপর যদি সেখানে মনে হয় বিএসএফের কোনো রকমভাবে এর সাথে যোগসাজশ রয়েছে, সেটা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। সেটা নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে, কেন্দ্রের সরকারের কাছ থেকে, সেখান থেকে তো সম্পূর্ণভাবে তাদের কাছ থেকে জবাব চাওয়া যেতেই পারে। কিন্তু তার আগে তো সেই জিনিসটা প্রমাণ হতে হবে যে সেটা নদীপথে এসছে, রাস্তা দিয়ে এসছে, ট্রেনে করে এসছে, প্লেনে করে এসছে, যেখান থেকেই আসুক না কেন। ঠিক, আপনি দেখার প্রসঙ্গ বলছিলেন। আমি একটু চলে যাই কুণাল ঘোষের প্রসঙ্গে। উনিও দেখেছেন এবং দেখার পরে উনি যেটা বলেছেন, দূর থেকে দেখা যাচ্ছে একটা ছোট্ট প্লাস্টিকে কী এলো, এ নিয়ে একটা পরিত্যক্ত বাড়ি, কোথায় কি পাওয়া গেল কিচ্ছু দেখা গেল না, দূর থেকে একটা প্লাস্টিক। এ দিয়ে কি সরকারের ভাবমূর্তি তো কালিমা লিপ্ত হচ্ছে, এই দিয়ে কি হবে?
সরকারের ভাবমূর্তি সেদিনই কালিমালিপ্ত হয়ে গেছিল, যেখানে সরকারের মুখপাত্র কুণাল ঘোষ মহাশয় উনি নিজে একটা ওপেন মঞ্চে, ডিবেটের মঞ্চে সন্দেশখালী নির্যাতিতাদের বলেছিলেন যে আপনার মুখ থেকে কাপড়টা তুলুন, আপনাদের মুখ দেখান, যেটা কিন্তু আইনের দিক থেকে কিন্তু সেটা সম্পূর্ণভাবে বেআইনি উনি যে কাজটা করেছেন। সরকারের ভাবমূর্তি সেই দিন নষ্ট হয়ে গেছিল সন্দেশখালীতে। আজকে একটা পলিথিনে কি রয়েছে সেটা দিয়ে আর ভাবমূর্তি নতুন করে নষ্ট করতে হবে না। সরকার এই কুণালবাবুদের রেখেই দিয়েছে নিজেদের ভাবমূর্তি নষ্ট করার জন্য। না, দায় তো নিতে পারে না। উনি যেটা বলছে, দূর থেকে একটা পরিত্যক্ত বাড়িতে কালো প্লাস্টিক পাওয়া গেল, সেটা খোঁজা হলো, কিন্তু এর দায় কী করে রাজ্য সরকার নেবে? কোথার থেকে এলো এনএসজি, কোথায় একটা কালো প্লাস্টিক রোবট? এর যে সত্যতা তিনি সেটাই অ্যাকচুয়ালি অস্বীকার করছেন। এনারা তো চাকরি চুরি হয়েছে সেই সত্যতাটাকেও অস্বীকার করে মিথ্যে বলে। দিনের পর দিন যা নির্যাতন, যা ধর্ষণ, যা যা ঘটেছে সন্দেশখালীতে, এনারা তো সেটাকেও অস্বীকার করেন। সন্দেশখালীর মা বোনেদের তো এনারা বারবার এই কুণালবাবু, মেনলি এই কুণালবাবু বারবার সাজানো বলে যে এনাদেরকে সাজিয়ে আনা হয়েছে। সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই ব্যাখ্যাটা খুব মানে ভুয়ো হয়ে গেল না, খেলো হয়ে গেল না, ছোট হয়ে গেল না, যে প্লাস্টিকে করে একটা জিনিস আসছে, আদৌ কী এসছে আমরা তো জানি না। আজকে এনএসজি কমান্ডোর নামতে হলো কেন? তার আগে কুণালবাবু যে দলের মুখপাত্র, সেই দলের পুলিশ মন্ত্রী কী করছিলেন? পুলিশ কেন তার আগে যায়নি? পুলিশের কাছে এই খবর কেন আর থাকে না? কে কোথা থেকে, বম্বে থেকে কে কোথায় এসে কার বাড়ির সামনে 4 বার ঘুরে গেছে, পুলিশের কাছে সেই খবর থাকে। আর এদিকে পুলিশের কাছে এই খবরগুলো থাকে না যে কোথা থেকে আসছে। এত ব্যর্থ প্রশাসন তো আমরা কোনোদিন পশ্চিমবঙ্গে দেখিনি। তাই আমি ছোট্ট করে একটা প্রসঙ্গ জেনে শেষ করব যে একেবারেই যে নিয়োগটা অবৈধ ছিল, 16 প্যানেলটা বাতিল হয়ে গিয়েছিল, সেই বিষয়ে এসএসসি কমিশন সবটা খতিয়ে দেখে তড়িঘড়ি সুপ্রিম কোর্টে চলে গেল। এই যে তৎপরতাটা যদি একটু আগে হতো, তাহলে তো যোগ্য অযোগ্য চাকরিগুলি এরকমভাবে খতিয়ে দেখলে চাল কাকড় বাঁচা যেত, যোগ্যরা চাকরি পেত, এই যে চাকরি স্থায়ীকরণ হতো, সেটা তো হতো। সুপ্রিম কোর্টে যাওয়ার যে তৎপরতা আমরা দেখলাম, কিন্তু তড়িঘড়ি সে তৎপরতা আগে হলে কি ভালো হতো? সুপ্রিম কোর্টে গিয়ে কি তারা যোগ্য অযোগ্যদের আলাদা একটা লিস্ট দিতে পেরেছে? পারেনি। সেগ্রিগেট করতেই পারেনি তারা যে কারা যোগ্য কারা অযোগ্য। সেই যেভাবে যে জায়গা থেকে যোগ্য অযোগ্য মানে যোগ্যতার মাপকাঠিটা যেখান থেকে মাপা যেত, ওএমআর শিট, সেই ওএমআর শিটটাই তো ওরা জ্বালিয়ে দিয়েছে, সেটাই তো রাখেনি। সুতরাং আজকে তড়িঘড়ি করে তারা যাচ্ছে, আপনার আমার করের টাকা দিয়ে যাচ্ছে। এসএসসির নিজস্ব টাকা বলে কিছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যে বলে আমি দেখব, আমি দেব, আমি এ করব, আমি সর্বক্ষেত্রে আমি, ওই আমার টাকাও কিন্তু না, মানে ওনার টাকাও কিন্তু না, আমি টাকা দেব। উনি যে বারবার বলেন আমি টাকা দেব, আপনার আমার করের টাকা নিয়ে ওখানে যাচ্ছে। গিয়ে আলটিমেট যখন প্রশ্ন করা হচ্ছে যোগ্য অযোগ্যদের, তাহলে যদি আপনাদের মনে হয় যে এখানে যোগ্যরাও রয়েছিল, সেই যোগ্যদের একটা তালিকা দিন, কিভাবে তারা যোগ্য সেটা জানান আমাদের। সেটা তো তারা জানাতে পারছে না। আজকে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, এই যোগ্য ছেলে মেয়েদের সাথে তারা যে বঞ্চনার শিকার হলো, তাদের কত বছর তারা পড়াশোনা করে, কতগুলো স্বপ্ন, কত কিছু, এই চাকরির বাজারে যা ঘটনা ঘটলো এদের সাথে, তার জন্য সম্পূর্ণরূপে দায়ী তো এই সরকার। সরকার যদি চাইতো তাহলে তো এই ওএমআর শিফট ডিস্ট্রয় করা হতো না, ম্যানুপুলেশন হতো না, 0 থেকে 53 হয়ে যেত না। কাউকে তো বাঁচানোর জন্য এটা করা হয়েছে। তাই এদের এই যোগ্য ছেলে মেয়ে যারা রয়েছে, এই 5000 সামথিং, এটা যদি ছেড়ে দিই, 19,000 যারা যোগ্য প্রার্থীরা রয়েছে, তাদের কাঁধে বন্দুক রেখে এই অযোগ্যদের যোগ্য করার জন্য এই সুপার নিউমেরিক পোস্ট এই এসএসসি তৈরি করেছিল ক্যাবিনেটের নির্দেশে। সুতরাং অল ওভার সেটা দেখিয়ে এই যে তড়িঘড়ি তৎপরতা, কোনো যোগ্য প্রার্থীর পাশে দাঁড়ানোর জন্য না, নিজেদেরকে বাঁচানোর জন্য। ওই যে মানে যে 17টা পয়েন্ট লেখা হয়েছে জাজমেন্টের, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে জাজমেন্ট, তার সাথে যে একটা প্যারাগ্রাফ অ্যাড করা হয়েছে,
যে তারা চাইলে সিবিআই যদি চায় সিবিআই তাহলে 3 মাসের মধ্যে হেফাজতে নিতে পারে, এই জন্য তড়িঘড়ি যাওয়া, আর কোনো কারণ নেই। এই সরকারের দুর্নীতি ছাড়া কারোর প্রতি কোনো সহানুভূতি নেই, কোনো দিন ছিলও না। দেখো, এটা আমি একটা অফ দ্য টপিক একটা তোমাকে কথা বলি, মানে এটা যদিও বা এইটার থেকে সরকারের কথা হচ্ছে বলেই আমি কথাটা বলছি। আজকে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হচ্ছে, আমি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের একদম মানে বিরোধিতা করছি না। এরকম অনেক মানুষ আছে যাদের ওই 1000 টাকাটা খুব প্রয়োজন। আগে একটা সময় ছিল বা এখনও আছে, বিপিএল কার্ড বলে একটা কার্ড আছে। বিপিএল কার্ড দেখে দেখে সরকার যদি টাকাগুলো দিত, কারণ লক্ষ্মীর ভাণ্ডারের জন্য কিন্তু আলাদা করে কোনো ফান্ড নেই। তুমি পুরসভাগুলো যাও, আমরা এই ধরনের অনেক মামলা করছি যেখানে হলফনামা দিয়ে পুরসভাগুলো জানাচ্ছে যে স্টাফেদের টাকা দেবো, আমাদের কাছে টাকা নেই, তাদের মায়না হচ্ছে না। ইভেন কেএমসিতেও মায়না হচ্ছে না, অনেকগুলো ডিপার্টমেন্টে কেএমসিতে মায়না হচ্ছে না, তারা তোমার গ্র্যাচুইটি পাচ্ছে না, তারা পেনশন পাচ্ছে না, প্রভিডেন্ট ফান্ডের টাকা পাচ্ছে না। সরকার বলছে আমাদের কাছে টাকা নেই। পুরসভাগুলোকে সরকার টাকা দিতে পারছে না, কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের ভোট এলেই 500 থেকে 1000 করে দেওয়া হচ্ছে। 1000 কেন, লক্ষ্মীর ভাণ্ডারে 2000 করেও দেওয়া হোক, আমি তাতেও সমর্থন করি। কিন্তু যাদের প্রয়োজন তাদের, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কখনোই কারোর বিউটি পার্লারের বিল দেওয়ার জন্য হতে পারে না, আপনার আমার করের টাকা দিয়ে। সেখানে যে মানুষগুলো টাকা পাচ্ছে না, তারা সারা জীবন চাকরি করে এসছে, হয়তো কেউ পুরসভার গাড়ি চালিয়েছে সারা জীবন, কেউ পাম্প অপারেটর, তারা টাকা পাচ্ছে না, সরকার তাদেরকে টাকা দিতে পারছে না, সরকার ক্লাবগুলোকে টাকা দিতে পারছে, লক্ষ্মীর ভাণ্ডারে যাদের প্রয়োজন নেই তাদেরকেও টাকা দিতে পারছে। তুমি যদি এক একজনের কাছে যাও না, তুমি প্রত্যেকের কাছে প্রতিটি মহিলার কাছে শুনতে পারবে, কেউ বলছে যে স্বামীর কাছে আর হাত পাততে হচ্ছে না, আমরা টাকা পেয়ে গেছি, কেউ বলছে আমি নেল পলিশে খরচা করেছি, কেউ বলছে আমি লিপস্টিক কিনেছি, কেউ বলছে আমি অমুক করেছি তমুক করেছি। এই নানান ধরনের প্রশ্ন হচ্ছে, কারণ লিপস্টিক, কারণ নেল পলিশ কেনার টাকার খরচা দেওয়ার দায় তো সরকারের হতে পারে না। সরকারের দায় যে সরকারি কর্মচারীরা সারা জীবন তাদের হয়ে কাজ করেছে, তাদের প্রাপ্যগুলোকে মিটিয়ে দেওয়া। কার দরকার না, সরকার এইটুকু বিবেচনা করুক, এইটুকু যে এই একটা মানে যারা সারা জীবন সরকারের হয়ে কাজ করে গেছে, সরকার যখন তাদেরকে যোগ্য না মনে করে, যোগ্য মনে করছে যে যারা বেশি সংখ্যায় ভোট দেবে, সুতরাং এসএসসির ক্ষেত্রে কে যোগ্য কে অযোগ্য, তারা তো এখনও সরকারি কর্মচারী হয়নি, এই সরকার তাদের কথা ভাববে?